আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসফিত্রা মিমই। পর্ব সংখ্যা ১। প্রাচীরের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের ডালটা মটমট শব্দে ভেঙে পড়ল টিনের চালে। নির্জন নিশীথে এই একটা শব্দই চারিদিকে সৃষ্টি করলো এক ভুতুড়ে পরিবেশ। সেই শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল পৌর চৌকিদার জিন্নাত আলীর। জানালার কপাট খুলে তিনি আশেপাশে তাকালেন। প্রচণ্ড গরমে চারিদিকের বেহাল অবস্থা। কোথাও সামান্য বাতাসটুকু বইছে না। তখনই লাফানোর আওয়াজ হলো। মচমচে শুকনো পাতাগুলো ঝনঝন করে বেঁচে উঠল। অজানা শঙ্কায় বৃদ্ধর বুক কাঁপল বোধ হয়। দেয়ালে হেলান দেওয়া কোচটা হাতে তুলে নিয়ে শব্দহীন পায়ে হেঁটে কাঠের দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। গ্রামে এখনো বিদ্যুৎ তেমনভাবে আসেনি। হাতে গোনা দু একটা বাড়িতে আছে হয়তো, তার মধ্যে মাস্টার বাড়ি অন্যতম। তবে এই মুহূর্তে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। চাঁদের সফেদ আলোয় আধার কিছুটা কমেছে যেন। সেই আলোতেই হঠাৎ দৃষ্টিগোচর হলো চাদরে মোড়া এক ছায়া মানব। গত বছর শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার পর থেকেই গ্রামে ডাকাতের উৎপাত বেড়েছে। এর ওর বাড়িতে লুটপাট হচ্ছে, জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। এই তো কয়েকদিন আগে মধ্যপাড়ার দেলোয়ারের বাড়ির শীত কেটে ঘরে ঢুকে পড়েছিল তারা। বেড়াতে আসা মেয়ের জামাইয়ের পিঠে কোপ বসিয়ে সোনা গহনা নিয়ে শেষ মুহূর্তে পালিয়ে বেঁচেছে। ছায়ামানবকে দেখে সেই আশঙ্কাই করলেন বৃদ্ধ। কোচটা নিয়ে তেড়ে যেতে যেতে গলা ফাটিয়ে চিৎকার করলেন, ডাকাত পড়ছে! কে কোথায় আসোস? বাড়িতে ডাকাত পড়ছে! ছায়ামানব চমকে পেছন ফিরে তাকালো। ততক্ষণে বৃদ্ধ চলে এসেছে তার নিকটে। কিছু বুঝে ওঠার পূর্বেই হাতে বসিয়ে দিয়েছে ধারালো কোচ। চাপা ব্যথাতুর চিৎকার ভেসে এলো। বৃদ্ধকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে ক্ষতস্থান চেপে ধরে পালানোর সহজ পথ খুঁজতে লাগলো। রজনীর মধ্যভাগ, কারো চিৎকারে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ধানের কাজ শেষ করে সবে ঘুমিয়েছিল মাস্টার বাড়ির সদস্যরা। চৌকিদারের হাঁক ডাকে কাঁচা ঘুমটা ভেঙে গেল সকলের। বাড়ির পুরুষেরা সজাগ হয়ে যে যা পারল তাই অস্ত্র হিসেবে তুলে নিল হাতে। জিন্নাত আলী তার দুর্বল বয়স্ক শরীর নিয়ে আর উঠে দাঁড়াতে পারলেন না। মাটিতে বসেই এক নাগাড়ে করে গেলেন চিৎকার। ডাকাত ধরে যেন আজ নিস্তার মিলবে তার। অন্ধকার বিলীন হয়ে আলো জ্বলে উঠল বাড়ি জুড়ে। বিদ্যুৎ চলে এসেছে, তাও সঠিক সময়ে। সদর দরজা খুলে চারিদিক ঘেরাও করে ফেলল পুরুষেরা। পালানোর আর কোনো পথ নেই। কালো চাদরে মোড়া বিশাল দেহী লোকটি ফের প্রাচীর টপকে দৌড়ানোর জন্য স্থির হতেই পেছন থেকে কেউ দুহাত প্রসারিত করে তাকে শক্ত করে চেপে ধরল। চিৎকার করে বলে উঠল, পাইছি আব্বা, পাইছি, মাতারির পোলারে পাইছি। সবাই দৌড়ে এলো সেখানে। আকবর মিয়া নিজের শখের ইয়ারগানটা লোকটার দিকে তাক করে দাঁড়িয়ে ধমকালেন, শালার ঘরের শালা, আমার বাড়িতে ডাকাতি করতে আইসস? কত বড় সাহস! এই সুজন, এর আগে গাছের লোকে শক্ত করে বাইন্ধা ফেল। ওই মাসুম, মুখ খোলোর, চাঁদ মুখখানা দেখি। দাদার আদেশে কালো চাদরটা টেনে মুখ থেকে সরিয়ে দিল মাসুম। ঢেকে রাখা মুখমণ্ডল উন্মুক্ত হতেই আরও এক দফা চমকে উঠল সকলে। কাশেম আলী বিস্ময়ে ভরা কণ্ঠে বললেন, সাহগো পোলানাইডা? ইয়ারগান নামিয়ে ভালো করে মুখের দিকে তাকালেন আকবর মিয়া। ভ্রু দুখানা কুঁচকে নিলেন। ধমক দিয়ে বললেন, এই তুই পারবেস না? শেষমেশ শাহবংশরা পোলা দিয়ে রাত বেড়াইতে ডাকাতি শুরু করছে। পারভেজের চোখে মুখে লজ্জা আর ভয়। ফর্সা মুখখানা দরদর করে খামছে। দুদিকে মাথা নাড়িয়ে আকুল কণ্ঠে বলল, আমি ডাকাত না, ডাকাতি করতে আসি নাই। বিশ্বাস করেন দাদা, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। চৌকিদার জিন্নাত আলী চেঁচিয়ে উঠলেন, মিছা কথা কইলে মুখ ভাঙ্গা দিমু। আম গাছ বাইয়া ভেতরে আইসস কেন তাইলে? আমি নিজ চোখে দেখছি তুই এই বাড়ির ভেতরে যাওয়ার পায়তারা করতেছিলি। আমার আওয়াজ হইনা দৌড় মারছস। প্রত্যুত্তরে কিছু বলতে পারল না পারভেজ। অজানা ভয়ে ভীত হলো মন। রুহুলকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সুজন এগিয়ে এসে জলপাই গাছটার সাথে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলল ছেলেটাকে। আর কিছু মুহূর্ত পর ফজরের আজান হবে। এরপর সকাল হতে আর বেশি দেরি নেই। কাশেম আলী পিতার উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, অনেক লাফাইছিল সহবংশরা, এবার তাগো সব জারি জুরি কেমনে 10 গ্রামের মাঝে খালাস করে দেই তা আমনে শুধু চাইয়া চাইয়া দেখেন আব্বা, সকালটা একবার হইতে দেন। বাড়ির নারীরা ঘরের বাইরে বের হওয়ার সাহস পেল না। বারান্দার ভেতর থেকে উকি ঝুঁকি মেরে বাইরে ঘটমান দৃশ্য যতটুকু পারল দেখল।
তাদের মধ্য থেকে এক কিশোরীর চোখ যেন ঘোলাটে হয়ে উঠল। বুকের ওড়নাটা শক্ত করে চেপে ধরে ছুটে গিয়ে খিল আটল ঘরের দরজায়। গ্রামের খ্যাতিমান পরিবারগুলোর মধ্যে মাস্টার বাড়ি সুপরিচিত। একতলা বাড়িটি আধা খাওয়া চাঁদের মতো গোলাকার। পারভেজ শাহকে সেই একতলা বিশিষ্ট ইটের পাকা বাড়িটির সামনের জলপাই গাছটিতে বেঁধে রাখা হলো। বসানো হলো তার সামনে পাহারা। এখন সকাল হওয়ার অপেক্ষা শুধু। গ্রীষ্মের ভোর আসে খুব দ্রুত। ব্যবসা গরমে পাখিরাও জেগে ওঠে খুব দ্রুত। গলায় সুর তুলে আকাশে ডানা ঝাপটে উড়তে উড়তে ধরনের মানুষদেরও জাগিয়ে তোলে দায়িত্ব সহকারে। সকালে 9টার দিকে মাসুম আর রুহুল দুই ভাই মিলে পারভেজকে নিয়ে গেল পুবপাড়ার বটতলায়। গ্রামের ঘটিত যে কোনো সালিশ পূর্বপুরুষের আমল থেকে এখানেই হয়ে আসছে। সেই নিয়ম এখনো অব্যাহত, কখনো খণ্ডন করেনি কেউ। ঘটনাটা চারিদিকে ছড়াতে বেশি একটা সময় লাগলো না। শাহবাড়িতে খবরটা পৌঁছাতেই লাঠি নিয়ে ছুটে এলো জোয়ান মর্তরা। বাড়ির ছেলেকে এভাবে বাধা অবস্থাতে দেখতে রাগে ক্ষোভে জ্বলে উঠল পারভেজের চাচাতো ভাইয়েরা। মাস্টার বাড়ির সমস্ত ছেলেরাও চলে এলো বাপ চাচাদের ঢাল হয়ে। শুরু হলো বড়সড় ঝগড়া। গ্রামের মানুষদের কারণেই হাতাহাতিটা আর শেষমেশ হলো না। সাল 1996, চৈত্রের শেষ দুপুর। সোনাঝরা রোদের আলোয় পাকা ধানের শীষগুলো যেন সোনালি রেশম চাদরে মোড়ানো। বনখড়িয়া গ্রামের পশ্চিম পাড়ায় কপালে ও কোমরে গামছা বেঁধে কাস্তে হাতে ধান কাটতে ব্যস্ত মজুরের দল। ক্লান্ত দুপুরের হালকা বাতাসে ভেসে বেড়াচ্ছে পাকা ধানের সুধা গন্ধ। সেই গন্ধ সরাসরি নাসারন্ধ্রে প্রবেশ করে ভুলিয়ে দেয় মন খারাপের তত্ত্ব। ধান কাটার ছন্দে গোছার মর্মর শব্দে পেরিয়ে হঠাৎ দল থেকে উঁচু স্বরে ভেসে আসে গান। আঙিনায় বসিয়া রে পাখি, খাইরে পাকা ধান, আজও তো আইল না আমার বন্ধুর সোনা চান। আমার মন ভালো না, ও কিছু ভালো লাগে না। মাঠের নীরবতা ভেঙে বাকিরাও সেই কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সুর তোলে। গানের ফাঁকে কাস্তে থামিয়ে মুছে নেয় কপালে লেপ্টে থাকা ঘাম। কেউ বা উত্তপ্ত আকাশপানে তাকিয়ে দেখে উড়তে থাকা ক্ষুধার্ত চিলের ডানা ঝাপটানো। মাটির উঁচু ঢিবিতে ঘাসের উপর পা ছড়িয়ে বসে থাকা তরুণ উঠে দাঁড়ায়। পরনের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঁচু করে কোমরে গিট বেঁধে আরেকটি কাস্তে হাতে নেমে পড়ে বাকিদের সাথে ধান কাটতে। রোদে পোড়া শক্তপোক্ত দেহে খেটে খাওয়া লক্ষণ সুস্পষ্ট। বাকিদের সাথে আওয়াজ করে সেও গলায় সুর তুলে গান ধরে। তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি, কেমনে আসে যায়। গাইতে গাইতে হাতটা বোধ হয় কেটে গেল খানিকটা। ক্ষতস্থান থেকে বেরিয়ে এলো তরল তাজা রক্ত, অথচ সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সবার সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতে উঠেছে সে। নাজির ভাই যান, নাজির ভাই যান। হাঁক ছেড়ে ডাকতে ডাকতে দৌড়ে এলো মিল্টন। হাত আর গান দুটোই থেমে গেল নাজির শাহর। পেছন ফিরে ব্যঙ্গ করে জিজ্ঞেস করলো, সারাদিন কইছিলি গোলামের পুত? মিল্টন দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হাত রাখল। হাঁপাতে হাঁপাতে বলল, বিশাল সর্বনাশ হয়ে গেছে ভাইজান, পারভেজ ধরা খাইছে। কেমনে খাইছে? চুরি করতে গেছিল নাকি? নির্লিপ্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল। মাস্টার বাড়িতে মাঝরাইতে ধরা খাইছে। বেন্যা বেলাতে তারে বটগাছের লোকে বাইন্ধা রাখছে, অপবাদ দিছে ডাকাতির। জটিল বিষয়। পুনরায় সে মনোযোগ দিল ধান কাটায়। মিল্টন আর কিছু বলার সাহস পেল না। উসখুস করতে করতে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। বেশ কিছুক্ষণ পর দুই হাতে বিশাল বড় বড় দুটো ডেকচি নিয়ে হাজির হলেন কলিমের মা। ঘাসের ওপর গামছা বিছিয়ে তার ওপর ডেকচি দুটো রেখে একে একে বের করলেন খাবারগুলো। তার পিছনে জগ নিয়ে দাঁড়িয়ে আছে কলিম। হাঁক ছেড়ে সে ডাকলো, খাইতে আইন আপনারা। কাজ করতে করতে সকলেই ক্লান্ত এবং ভীষণ ক্ষুধার্ত। খাওয়ার জন্য ডাক পড়তেই কাজ থামিয়ে নিচু জমি থেকে ওপরে উঠে এলো সকলে। কপাল ও কোমর থেকে গামছা খুলে মাটিতে বিছিয়ে হাত মুখ ধুয়ে বসে পড়ল খেতে। নাজির শাহ তাদের সাথে বসলো সেখানে। ভ্রুকুচকে বলল, কলা পাতা লই আয় তো বল্টু। আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে ওপাশের আয়েল ধরে দৌড় দিল মিল্টন। কলিমের মা হেরে গলায় বললেন, এনে খাবি নাকি? বড়ভাবে তো তোরে বাড়িতে যাইতে কইছে। ক্ষুধা লাগছে, আগে খাইয়া লই। কারো কথা শোনার না নাজির শাহ। সরিষার বাগার দিয়ে রান্না করা লাউ, সজনে ডাঁটার ডাল
আলু ভাজি দিয়ে কাঁচা মরিচ চিবোতে চিবোতে এক গামলা ভাত কলা পাতায় নিয়ে খেয়ে তৃপ্তি ঢেকুর তুলে উঠে দাঁড়ালো সে। আমি না আসা পর্যন্ত লতিফরে এনে আইয়া বইয়া থাকতে কম। কলিমের উদ্দেশ্যে কথাটা বলে মিল্টনকে নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল সে। বাড়ির পেছনের বিশাল খলায় বাকি মজুররা আটি থেকে ধান ছড়ানোর কাজে ব্যস্ত। গৃহস্থ নারীরা গোসল সেরে নামাজ পড়ে বাড়ির খোলা বারান্দায় খেজুর পাতার তৈরি মাদুরে খেতে বসেছে। নাজিরকে দেখে মুখের খাবার গিলে বিচলিত কণ্ঠে বড় চাচি ফরিদা বলে উঠলেন, এখন তোর বাড়িতে ফেরার সময় হয়েছে? পূব পাড়ার বটতলায় পারভেজটা লইয়া কি এর জানি বিচার বইছে। তোর ছোট চাচা আর ভাইরা সেখানে গেছে, যাওয়ার আগে কয়ে গেছে তোরও যাতে পাড়ায় দিই। গোসলটা কইরা লই, শরীর চুলকায়। এবারও তারা গা ছাড়া উত্তর। ছোট চাচি মর্জিনা চোখ মুখ কুচকে বিড়বিড় করলেন, একেবারে ঘাউড়া হয়েছে, কেউর কোনো কথাই হনে না, যা ইচ্ছা কইরা বেড়ায়। ভাইটাও হয়েছে হ্যার মতোই, মায় তো চলে গিয়েই পাচ্ছে। নাজির স্যার কান পর্যন্ত সে কথা পৌঁছেছে কিনা ঠিক বোঝা গেল না। গুনগুন করতে করতে গামছা নিয়ে এসে চলল কলপার। বনখড়িয়া গ্রামের সব সালিশ পূব পাড়ার বটতলাতেই বসে। পারিবারিক কলহ বা কম গুরুত্বপূর্ণ কিছু হলে সালিশের রায় দেয় মেম্বার হেলাল এবং মাতব্বর আফাজউদ্দিন, আর বেশি গুরুত্বপূর্ণ কিছু হলে আসেন চেয়ারম্যান আতাউর রহমান। তবে আজকের ঘটনা মাস্টার এবং শাহবাড়ির মধ্যকার হওয়ায় চেয়ারম্যান সাহেবকে খবর দেওয়া হয়েছে। গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি এসে পৌঁছাতে পৌঁছাতে ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে দুপুর 2:30টার এদিক ওদিক। ততক্ষণে গ্রামের মানুষেরা সেখানে ভিড় জমিয়েছে তামাশা দেখার জন্য। আতাউর রহমান এসে কেদারায় আরাম করে বসলেন। তার আপ্যায়নে গ্রামের চটকদার মতিন গাছ থেকে আগেই পেরে রাখা ডাবটা কেটে ধরিয়ে দিলেন হাতে। তখনই বুড়ো বড় পুত্র সামিউলকে নিয়ে হন্তদন্ত হয়ে হাজির হলেন আমিরুল শাহ। এসেই সর্বপ্রথম নজরে গেল গাছে বেঁধে রাখা পুত্রের দিকে। তাগড়া জোয়ান ছেলেটা ঝিমুচ্ছে, ক্ষতস্থানে বাঁধা গামছার উপর দিয়ে শুকিয়ে আছে তাজা রক্ত। সেসব যেন সহ্য করতে পারলেন না তিনি। দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে উঠলেন, কার এত বড় সাহস? কে আমার পোলারে বাইন্ধা রাখছে এমনে? যেই একটু গ্রামের বাইরে গেছি সেই সাহস বাইরে গেছে? চেয়ারম্যান লাফিয়ে উঠলেন। শাহবংশের মানুষদের এখানকার চেয়ারম্যান মেম্বারেরা বেশ মান্য করে চলে, তিনিও তার ব্যতিক্রম নন। তার বাবা যখন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তখন আমিরুল শাহর সঙ্গে বেশ খাতির ছিল। চেয়ারম্যান হতেও নাকি অনেক সাহায্য করেছিলেন এই লোক। তিনিও অবশ্য কিছুটা সাহায্য পেয়েছিলেন, তাই মন রাখতে ভ্রুকুচকে বললেন, সত্যি তো, এমন সুন্দর পোলাডারে বাইন্ধে রাখছে কেন? মকবুল, দড়ি খুলে দে। আদেশটা মকবুলকে দিলেও সে যাওয়ার পূর্বে দ্রুত গিয়ে দড়ি খুলে দিল সামিউল। কাঁসামালি কর্কশ কণ্ঠে বললেন, রাত বেড়াইতে পোলায় ডাকাতি করতে গিয়া ধরা খায়, আর বাপে বুক কুচা কইরা বিচার সবাই আহে, এরই কয় চোরের মায়ের, না চোরের বাপের বড় গলা। বাবার কথায় হেসে উঠল মাসুম আর তালেব। রুহুল সায় দিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাগো থেকে সরব আশা করে লাভ আছে চাচা, তাড়াতাড়ি বিচার শুরু করতে কও, মেলা কাম পইরা আছে। আকবর মিয়া চেয়ারম্যানের সোজাসুজি একটি কেদারায় গম্ভীর হয়ে বসে আছেন। আশেপাশে চলমান কথায় একটু শব্দটি করছেন না। বৃদ্ধর পিতা এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল, যা ইউনিয়নের মধ্যে একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে সবাই তাদের বাড়িটিকে মাস্টার বাড়ি হিসেবেই জানে এবং মান্য করে। তিনি এবার মুখ খুলে চেয়ারম্যানের উদ্দেশ্যে বললেন, বিচার শুরু করো আতাউর। প্রমাণ হিসেবে জিন্নত ভাই আছে, সে স্বচক্ষে সব দেখছে, এখনো তার কোচে রক্ত শুকাইয়া আছে। মিশা কথা কইয়া তো আর আমগো লাভ নাই। আশা করি তুমি নিরপেক্ষ বিচারটাই করবা। আতাউর রহমান ঘন ঘন মাথা নাড়িয়ে আর চোখে চেয়ে দেখতেন আমিরুল শাহকে। তার পেছনে দাঁড়িয়ে রাগে গজগজ করছে নিজের বড় ছেলে আর ছোট ভাইয়ের ছেলেরা। পাশে বসা ছোট ভাই মমিনুল শাহ, ভাইয়ের উপস্থিতিতে সে আপাতত মৌন। সালিশ বৈঠকে যথাসময়ে শুরু হলো। বটগাছের পাশে ইট দিয়ে বাঁধানো বসার স্থানটিতে কুজো হয়ে বসে আছে পারভেজ। কারো দিকে মুখ তুলে তাকানোর সাহসটুকুও তার নেই। মাতব্বর আফাজউদ্দিন একে একে সমস্ত ঘটনা জিন্নত আলীকে জিজ্ঞাসাবাদ করে সবার সামনে বের করে আনলেন। আতাউর রহমান এবার বড়ই বিপদে পড়ে গেলেন। কি রায় দেবেন বুঝে উঠতে পারছেন না। নিয়ম অনুযায়ী তো ছেলেটার মুখে চুনকালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো উচিত, নয়তো করা উচিত জরিমানা ধার্য করে কয়েকদিনের জন্য গ্রাম থেকে নির্বাসিত। তবে এইসব করলে আবার মহা ঝামেলা।
তার এত সব ভাবনার মধ্যেই সেখানে এসে হাজির হলো নাজির শাহ। পরনে বাংলা প্যান্ট আর ছাপা শার্ট, যা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা। সে এসেই ধপাস করে বসে পড়ল পারভেজের পাশে। দুই হাতে ভর দিয়ে ধমকানো সুরে বলল, গোলামের পুত, মাঝরাতে শত্রুকে বাড়িতে গেছিলি কেন? তার কথা শেষ হতেই আমিরুল শাহ এক প্রকার চেঁচিয়ে উঠলেন, আয় নাজির, গোলাম কাঠা, কারে গোলাম করলি তুই? আমি গোলাম? তো কি মহারাজা ধীরাজ? আশ্চর্য হওয়ার ভান ধরে প্রশ্ন ছিল নাজির শাহ। চোয়াল শক্ত হয়ে গেল আমিরুল শাহের। একে তো নিজের ছেলে গ্রামের মধ্যে অর্ধেক মান সম্মান ডুবিয়ে দিয়েছে, ওদিকে ভাইয়ের ছেলেও বাকিটুকু ডুবিয়ে দেবার পায়তারা করছে। নাজির শাহ চেয়ারম্যানের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, সালিশের রায় দিয়ে দিছেন? না, এখনো দেই নাই। ভালো করছেন, এবার আসল ঘটনা আমার কাছ থেকে শুনেন। সকলে উৎসুক হয়ে উঠল। কাশেম আলী বললেন, কিসের আসল ঘটনা? তুই আসলি ওইখানে? তাকে বিশেষ পাত্তা দিল না নাজির শাহ, নিজের মতো করেই বলে ফেলল আসল কথা। ওইসব ডাকাতি ফাকাতি কিছু না, সবই মাইয়া মাইনছের চক্কর বাবু ভাই। মাস্টার বাড়ির তৃতীয় প্রজন্ম নজরুল আলমের মাইয়া ফরিদার লগে আমগো পারভেজের প্রেমের সম্পর্ক। ওই মাইয়াই রাত বিরাইতে ওরা ডাইকে নিয়ে গেছে। বিচার যদি করতে হয় তাইলে দুইটারে এক লগে বাইন্ধা পিটান, নয়তো বিয়া দিয়ে দেন, বৌলিয়া বাড়ির জায়গা। পোলা বইলা একলা একলা মান সম্মান বিসর্জন দিব কেন? উৎসুক গ্রামবাসী চমকে উঠল। শুরু হলো কানাঘোষা। শাহরা কথাটা শুনেই খুশি হয়ে গেল। মুমিনুল শাহ বড় ভাইয়ের উদ্দেশ্যে ফিসফিস করে বললেন, দেখলা বড় ভাই যান, আমাকে নাজির রে কেমনে খেলা ঘুরাই দিল দেখলা? ব্যাঠে মাইনসের চরিত্রের দাগ না হয় রাইতে লাগলে দিনে মুইসা যায়, কিন্তু মাইয়া মাইনসের দাগ কেমনে মুছবো? আমিরুল শাহ মুখে উত্তর দিলেন না, শুধু নিঃশব্দে হাসলেন। নজরুল আলম আপাতত এখানে উপস্থিত নেই, সকাল হতেই পারিবারিক ব্যবসার কাজে চলে গিয়েছেন। তার ছেলে রুহুল বোনের নামে মিথ্যা অপবাদ শুনে খেপে গেল। আর একটা মিশা কথা কইলে তোর জিভ কিন্তু আমি টাইনা ছিঁড়ে ফেলবো নাজির। নাজির শাহ শুরুর মতো এবার ওদেরকে পাত্তা দিল না, শুনিও যেন শুনল না এমন এক ভাব। প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালো সে, দুই হাত পেছনে রেখে চাচা আর চেয়ারম্যানের উদ্দেশ্যে বলল, আমার কথা বিশ্বাস না হইলে ফাহমিদারে ডাইকে আনেন, কিরা কাইটটা কইতে কন পারভেজের লগে ওর কোনো সম্পর্ক নাই। আমি গেলাম, ধানের বহুত কাম পইরা আছে, সালিশ শেষ কইরা পারভেজরে লইয়া সদর হাসপাতালে যায়েন। এক রাইতে বেচারার কি অবস্থা করছে কাল নাগেরা। তারপর গুনগুন করতে করতে সেখান থেকে চলে এলো নাজির শাহ। কে কি ভাবলো বলল তাতে যেন কোনো আগ্রহ নেই, তার আগ্রহ শুধু নিজেকে নিয়ে। মিল্টনও তার পিছু পিছু হাঁটছে, কিছু জিজ্ঞেস করার জন্য উসখুস করছে মন। নাজির শাহ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, প্যাটের ভেতরে কৌতূহল আর কথা আটকায় না রেখা কয়া ফেল বলটু। আপনি কেমনে জানলেন যে পারভেজ লগে হ্যাকো ফাহমিদের সম্পর্ক? জানি জানি, তোরটাও জানি, কৌতুক করে বলল। মিল্টন ভরকে গেল, আমতা আমতা করে বলল, কি জানেন? কমু না ভাইজান। নাজির শাহ হাসত, শেষ বাজাতে লাগলো। বটতলা থেকে বাড়িতে যাওয়ার জন্য মধ্যপাড়ার ছোট্ট মাঠটি পেরোনোর সময় দৃষ্টিগোচর হলো খেলতে থাকা ছেলে মেয়েদের। হঠাৎ করে সেখান থেকে ভেসে এলো এক বিদ্রুপূর্ণ ছড়া, নাজির ভুইয়া পাদ্দাই কুইয়া। নাজির শাহ চলতি পথে থেমে গেল, আশ্চর্য হলো ভীষণ। হতবিহম্বল দৃষ্টিতে সেদিকে তাকাতেই দেখতে পেল বাচ্চা থেকে কিশোর কিশোরী সবাই তার দিকে তাকিয়ে আছে।